বাংলাদেশের এনসিপি পার্টি যে পার্টির জন্য বলা হয় যে বাংলাদেশের আজকে যে দুরবস্থা চলছে সেই দুরবস্থার মূল কারণ হিসাবে দেখা হয় এই এনসিপি পার্টিকে। এনসিপি পার্টি যদি বাংলাদেশে এতই হত্যা করতে হয় তবে কেন তাদের এত ভরাডুবি? ৩০০ আসনের মধ্যে মাত্র ৬টা আসনে তারা জিতেছে, যদিও ৩০টা আসনে তারা প্রার্থী দিয়েছে। তারপরেও ৩০টা আসনে প্রায় ৩০টাই তো জেতার কথা ছিল, কিন্তু মাত্র তারা 6টা আসনে জিতেছে। এনসিপি পার্টির প্রধান যে মুখগুলো ছিল সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি, দিলসানা পারুল, নাবিলা তাজমিন, মোহাম্মদ জাভেদ মিয়া, আরিফ সোহেল, খালেদ সাইফুল্লাহ। আর এরা কি নামে পরিচিত? অ্যান্টি ইন্ডিয়ান স্টেটমেন্টকারী, পাকিস্তানের সঙ্গে মিত্রতাকারী বা শেখ হাসিনা প্রতারণাকারী হিসাবে এরা পরিচিত। এই এনসিপি পার্টিটা যখন জুলাই আন্দোলন করে তখন তাদের মূল উদ্দেশ্য ছিল যে বাংলাদেশ থেকে ধর্মান্ধতা বা বাংলাদেশে যে নিপীড়ন চলছে বা অরাজনৈতিক পরিস্থিতি চলছে বা ওখানে জনগণদের উপর যে প্রকার শোষণ হচ্ছে সেসব থেকে বাংলাদেশিকে মুক্ত করা। কিন্তু তারপরে তারা যখন ক্ষমতায় আসলো তারা একটা অস্থায়ী সরকার গঠন করলো। তারা কি করলো? জামাতের মতো একজন উগ্রপন্থী দলের সঙ্গে তারা এখন জোট গড়ে একটা সরকার গঠন করার চেষ্টা করলো। আর তার ফলস্বরূপ কিছু মুক্ত চিন্তাবিদ, তারা এনসিপি পার্টির প্রায় শীর্ষ পদে অধিকারী ছিল, তারা প্রায় 14 জন এই জামাতের সঙ্গে জোট হওয়ার জন্য তারা পদত্যাগ করে। মূলত এনসিপি পার্টির যে পরাজয় হয়েছে এই প্রকার, তার মূল কারণ হিসাবে দেখা হয়েছে যে এই প্রকার তারা হঠাৎ তাদের যে একটা লক্ষ্য ছিল তারা যে একটা মুক্ত বাংলাদেশ তৈরি করবে, সেখান থেকে হটে এক প্রকার এই জামাতের মতো উগ্রপন্থী দলের সঙ্গে যুক্ত হয়, সেটাকে তারা ভালো চোখে নেয়নি, তাই তারা ওই দল থেকে কোয়াইট করে। তাছাড়াও সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি এইসব যে এনসিপি নেতাগুলো যারা, তারা প্রতিনিয়ত শুধু ভারত বিদ্বেষী মনোভাব করতো এবং ভারত বিদ্বেষী মন্তব্য করতো। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলো বা ভারতের 7 সিস্টার বলো বা ভারতের সীমান্তবর্তী এলাকা নেই, এরা প্রতিনিয়ত একটা উগ্রবাদী উগ্রপন্থী একটা মন্তব্য করতো। আর সেই সব জন্য তারা ওখানে ফেমাস হয়েছিল। শুধু ওই ফেমাসের কাজে লাগিয়ে তারা ভেবেছিল ওখানে যেতে যাবে, কিন্তু তাদের এই ভরাডুবি তাদের নিজেদের অকাত বুঝিয়ে দিয়েছে। বা এদেরই পার্টিরই মেম্বার হাসনাত আবদুল্লাহ বা নাহিদ ইসলামের মতো কিছু কিছু ব্যক্তি যারা প্রতিনিয়ত আমাদের 7 সিস্টার বিভাজন করার মন্তব্য করে। প্রধানমন্ত্রী তো নোংরা নোংরা মন্তব্য তো করেই থাকে, তাছাড়া আমাদের ভারতের যে ডিভাইড করে যেসব ম্যাপ, সেই সব ম্যাপ তারা তাদের ফেসবুকে পোস্ট করে। এমনকি এদের মধ্যে এত ধর্মান্ধতা আছে, এই নাহিদ ইসলাম নামে এই ব্যক্তিটা, তাদের ওখানে সবথেকে পিসফুল যদি বলা যায় যে ইসকন সংগঠন, সেই সংগঠনকে ব্যান করতে বলেছে। কি না, তারা নাকি ইসকন নাকি ওখানে একটা উগ্রপন্থী মনোভাব নিয়ে ওখানে কার্যকলাপ করছে। আর যেখানে তারা জামাতের মতো সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছে কি না, সেখানে উগ্রপন্থী সংগঠন ইসকনকে ব্যান করে দেওয়ার জন্য, এটাই এদের মনোভাব। তো এদের কী প্রকারে জিত হবে বাংলাদেশে? তাই এই এনসিপি পার্টিকে জামাতের নতুন প্রজন্ম বলাই যেতে পারে, কারণ জামাত যতটুকু পারছিল না যে ভারত বিদ্বেষী মন্তব্য করা বা পাকিস্তানের সঙ্গে আরও বেশি মিত্রতা করা, যতটা করতে পারছিল না এই এনসিপি পার্টিটা ততটাই করছিল। আর এরা হয়তো জুলাই আন্দোলন এই জন্য করেছিল, যেহেতু জামাত আওয়ামী লীগের সময় ব্যান্ড ছিল, তাই এই ব্যান্ডকে হটিয়ে তারা তাদের কার্যসিদ্ধি করার জন্য এই এনসিপি পার্টির এইসব মেম্বারগুলো তখন আন্দোলন করেছিল, যাতে এই জামাতের উপর থেকে ব্যান্ড হটিয়ে তারা একটা রাজনৈতিক পার্টি একসঙ্গে গঠন করে তারা ওই বাংলাদেশে রাজনীতির ময়দানে নামে এবং তারা ওখানে সরকার গঠন করে। তাদের এই সব আশায় জল ঢেলে দিল বাংলাদেশের সাধারণ জনগণ। কিছু পাকিস্তানপন্থী বা কিছু জামাতপন্থী বাদ দিয়ে বেশিরভাগ দিকে লক্ষ্য করলে দেখতে পাবো যে ওখানে মুক্ত মনের অধিকারী এখনও বাংলাদেশিরা আছে, যারা এই সব পাকিস্তানপন্থী বা ভারত বিদ্বেষীকারী এইসব লোকেদের তাদের সংসদে বসতে দেয়নি, তাদের ওখানে সরকার গঠন করতে দেয়নি।